শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে তাঁরই লেখা একটি গল্প আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আজকের গল্পের নাম হেমনলিনী। তাহলে শুরু করছি আজকের গল্প। বৈদ্যনাথবাবু বর্তমানে যে শহরটিতে বাস করিতেছেন তাহার নাম উজ্জ্ব রহিল। বৈদ্যনাথবাবুর নামও বৈদ্যনাথ নয়। অজ্ঞাতবাস করিতে হইলে নাম ধাম সম্বন্ধে একটু সতর্কতা প্রয়োজন আছে। শহরটি খুব বড় নয়, মহকুমা শহর। বাঙালির সংখ্যাও মুষ্টিমেয়। এইখানে একটি ছোট বাসা লইয়া গত ৬ মাস বৈদ্যনাথবাবু একাকী অজ্ঞাতবাস করিতেছেন। বৈদ্যনাথবাবুর বয়স ৫৬ বছর। মাত্র ১ বছর তিনি সরকারি চাকরি হইতে অবসর গ্রহণ করিয়াছেন। শুষ্ক নিরস গোছের চেহারা, মাথার চুল ছোট করিয়া ছাঁটা, নাকের নিচে গোফের প্রজাপতি সাদা হইয়া গিয়াছে, কিন্তু তাহার শরীর এখনো বেশ সতেজ ও সমর্থ আছে। বৈদ্যনাথবাবুর সংসারে গৃহিণী, এক পুত্র এবং পুত্রবধূ ছিল। পুত্রটি ভালো চাকুরি করে, পুত্রবধূও শান্তশিষ্ট মেয়ে, কিন্তু গৃহিণীর স্বভাব ছিল প্রচণ্ড। তবুও যতদিন বৈদ্যনাথবাবু চাকুরিতে ছিলেন ততদিন যুদ্ধ বিগ্রহের অবকাশ বেশি ছিল না। কিন্তু তিনি যখন অবসর লইয়া গৃহে আসিয়া বসিলেন তখন রণরঙ্গ প্রায় অষ্টপ্রহর ব্যাপী হইয়া উঠিল। বৈদ্যনাথবাবুর হৃদয়ে যথেষ্ট তেজ থাকিলেও রসনার প্রাখর্যে তিনি গৃহিণীর সমকক্ষ ছিলেন না। প্রতি খণ্ড যুদ্ধে তাহার পরাজয় ঘটিতে লাগিল। এইরূপ পরিস্থিতি বৈদ্যনাথবাবু ৬ মাস সহ্য করিলেন। তারপর একদিন পৃষ্ঠ প্রদর্শন করিলেন। চুপি চুপি ব্যাংকের সহিত ষড়যন্ত্র করিয়া তিনি ফেরারি হইলেন। ব্যাংকের সহিত ষড়যন্ত্রের কারণ, পেনশনের টাকা যথাস্থানে পৌঁছানো চাই। তদবধি বৈদ্যনাথবাবু শান্তিতে আছেন। জগবন্ধু নামে এক ভৃত্য পাইয়াছেন, সে রন্ধন করিয়া খাওয়ায়। বৈদ্যনাথবাবু ক্ষুদ্র বাড়ির চারিপার্শ্বে ক্ষুদ্র বাগান আছে। সকাল বিকাল তাহার পরিচর্যা করেন। দ্বিপ্রহরে খবরের কাগজ পড়েন। সন্ধ্যার সময় পার্কে বেড়াইতে যান এবং রাত্রিকালে একাকী শয্যায় শয়ন করিয়া নিদ্রা যান। তাহার মনে কোনো খেদ নাই, কেবল একটি আশঙ্কা মাঝে মাঝে তাহার মনে উঁকি ঝুঁকি মারে। গৃহিণী সন্ধান করিয়া করিয়া এখানে আবার না আসিয়া জোটেন। এখানে নিরুপদ্রবে ৬ মাস কাটিয়া গিয়াছে। বৈদ্যনাথবাবু অনেকটা নিশ্চিন্ত হইয়াছেন। একদিন শীতের সন্ধ্যায় তিনি বেড়াইতে বাহির হইলেন। তাহার বাড়ি হইতে পার্ক মাইলখানেক দূরে। বেশি লোকের ভিড়ও নাই। প্রত্যহ গিয়া বৈদ্যনাথবাবু একটি বেঞ্চিতে বসিয়া বিশ্রাম করেন। তারপর পকেট হইতে 2টি বিস্কুট বাহির করিয়া ভক্ষণ করেন। তারপর সন্ধ্যা ঘনীভূত হইলে বাড়ি ফিরিয়া আসেন। আজ শীতটা বেশ চাপিয়া পড়িয়াছে। পার্কে লোক নাই বললেই হয়। বৈদ্যনাথবাবু একটি বিস্কুট শেষ করিয়া দ্বিতীয়টিতে কামড় দিতে যাইবেন, এমন সময় পায়ের গোড়ালির কাছে বরফের মতো সিক্ত শীতল স্পর্শ অনুভব করিয়া চমকিয়া উঠিলেন। হেঁট হইয়া বেঞ্চির তলায় দেখিলেন একটি ময়লা হলদেটে রঙের কুকুরছানা তাহার পায়ের পিছনে বসিয়া আছে এবং ঠুকঠুক করিয়া কাঁপিতেছে। কুকুর শাবকের বয়স ৩-৪ মাসের বেশি তো হইবে না।
অস্থিসার ক্ষুধার্ত চেহারা। শীর্ণ লেজটি অল্প অল্প নড়িতেছে। বৈদ্যনাথ বাবুর সঙ্গে চারি চক্ষুর মিলন হইতেই সে গলার মধ্যে কুঁই কুঁই শব্দ করিল। বৈদ্যনাথ বাবু একটু বিব্রত হইলেন। কুকুরের সঙ্গে তাহার কোনো প্রকার ঘনিষ্ঠতা ছিল না। কখনো কুকুর পোষেন নাই। রাস্তার দু চারিটা কুকুর দেখিয়াছেন, এই পর্যন্ত। তবে এই কুকুরটা তাহার সঙ্গে ঘনিষ্ঠতা করিতে চায় কেন? তিনি কুকুরকে একটা ধমক দিলেন এবং কাছে আসিতে নিষেধ করিলেন। কুকুর কিন্তু নড়িল না, বেঞ্চির তলায় বসিয়া কুঁই কুঁই করিতে লাগিল। বৈদ্যনাথবাবু তখন সম্পূর্ণ তাহাকে অগ্রাহ্য করিয়া আবার বিস্কুট মুখে দেবার উদ্যোগ করিলেন। অমনি কুকুরটা আবার তাহার পা চাটিয়া দিল। ভিজা জিভের স্পর্শে তিনি শিহরিয়া পা টানিয়া লইলেন। কি অবোধ! তাহার সন্দেহ হইল ক্ষুধার্ত কুকুর তাহাকে বিস্কুট খাইতে দেখিয়া লুব্ধ হইয়াছে। তিনি অর্ধেক বিস্কুট ভাঙিয়া কুকুরের সামনে ফেলিয়া দিলেন। পলকের মধ্যে কুকুর বিস্কুটটি গলাধকরণ করিল এবং বেঞ্চির তলা হইতে বাহিরে আসিয়া বাকি বিস্কুটের পানে নিষ্পলক চাহিয়া রহিল। বিরক্ত হইয়া বৈদ্যনাথবাবু বিস্কুটের অর্ধাংশটুকুও কুকুরের সামনে ফেলিয়া দিলেন এবং উঠিয়া গৃহে ফিরিয়া চলিলেন। রাত্রি হইয়া গিয়াছে। রাস্তার আলো জ্বলিয়াছে। নির্জন রাস্তায় কনকনে ঠান্ডা হাওয়া যেন আক্রমণ করিবার লোক খুঁজিয়া বেড়াইতেছে। বৈদ্যনাথবাবু পশমের গলাবন্ধ ভালো করিয়া মাথায় জড়াইয়া লইলেন। কিছু দূর গিয়া একটা আলোক স্তম্ভের কাছে আসিয়া তিনি পিছু ফিরিয়া চাহিলেন। কুকুরটা তাহাকে অনুসরণ করিয়াছে। 10 গজ পিছনে আসিতেছে। তিনি ফিরিয়া দাঁড়াইয়া 2 হস্ত আস্ফালন করিয়া তর্জন করিলেন, হাই হাই হাই, যা যা যা। কুকুর দাঁড়াইয়া পড়িল, কিন্তু পলায়ন করিল না। তিনি আবার চলিতে আরম্ভ করিলেন। কুকুর দূরত্ব রক্ষা করিয়া পিছনে পিছনে চলিল। বিস্কুট যে তাহার ভালো লাগিয়াছে ইহাতে কোনো সন্দেহ নাই। গৃহে পৌঁছিয়া ফটক খুলিতে খুলিতে তিনি পিছনের অন্ধকারে সন্দিগ্ধ দৃষ্টি প্রেরণ করিলেন। 10 গজ দূরে একটা কিছু নড়িতেছে। ঠাহর করিয়া দেখিলেন কুকুরের লেজ। তিনি চট করিয়া ভিতরে প্রবেশ করিয়া ফটক বন্ধ করিয়া দিলেন। ঘরে গিয়া বসিতেই ভৃত্য জগবন্ধু গরম চায়ের পেয়ালা আনিয়া সম্মুখে রাখিল। তিনি এক চুমুক চা খাইয়া ভারী আরাম অনুভব করিলেন। বলিলেন, জগবন্ধু, একটা বিস্কুট এনে দে। আজ একটা বই বিস্কুট খাওয়া হয়নি। যে আজ্ঞে বলিয়া জগবন্ধু একবার প্রভুর মুখের পানে সপ্রশ্ন দৃষ্টিপাত করিল। বৈদ্যনাথবাবু বলিলেন, আরে একটা কুকুর, বুঝলি তো, এমন জ্বালাতন করল না। জগবন্ধু প্লেটে করিয়া বিস্কুট আনিয়া দিল। তিনি চা সহযোগে খাইতে খাইতে ভাবিতে লাগিলেন, কুকুরটা বোধহয় এখনো ফটকের সামনে দাঁড়াইয়া লেজ নাড়িতেছে, কিংবা হয়তো ফটক বন্ধ দেখিয়া চলিয়া গিয়াছে। রাত্রে আহারাদি করিয়া তিনি শয়ন করিলেন। তাহার অভ্যাস রাত্রে শয্যায় শুইয়া একটি রহস্য কাহিনী পাঠ করা। 2-1টা খুন খারাপি রক্তারক্তি না হইলে তাহার ঠিক ঘুম আসে না। লেপের মধ্যে শরীর বেশ গরম হইয়া আসিয়াছে। চোখের সামনে রহস্য কাহিনীর পাতা ঝাপসা হইয়া যাইতেছে। এমন সময় তাহার তন্দ্রা জড়িত চেতনায় একটি ক্ষীণ শব্দ অনুপ্রবিষ্ট হইল। তন্দ্রা ছুটিয়া গেল।
বৈদ্যনাথবাবু কান খাড়া করিয়া রহিলেন। হ্যাঁ, কুকুরই বটে। কোনো অজ্ঞাত উপায়ে ফটক পার হইয়াছে এবং তাহার শয়নকক্ষের দরজার কাছে বসিয়া কুই কুই করিতেছে। ছাড়াতন! বৈদ্যনাথবাবু পাশ ফিরিয়া কানের উপর লেপ চাপা দিলেন, কিন্তু কুকুরের কাকুতি লেপ ভেদ করিয়া তাহার কর্ণে প্রবেশ করিতে লাগিল। আরে, কোথাকার যে আপদ এসে জুটল! কিছু একটা করা দরকার, নইলে সারা রাত ধরিয়া হয়তো কুই কুই শব্দ চলিতে থাকিবে। শয্যা হইতে উঠিয়া বৈদ্যনাথবাবু ডাকিলেন, জগবন্ধু, আয় জগবন্ধু! কিন্তু জগবন্ধুর সাড়া পাওয়া গেল না। সে রান্নাঘরে শোয়, সম্ভবত কানে কম্বল চাপা দিয়া ঘুমাইতেছে। তিনি তখন নানা প্রকার বিরক্তিসূচক শব্দ করিতে করিতে লেপ ছাড়িয়া উঠিলেন। কি জ্বালাতন! একটু শান্তিতে ঘুমাবার উপায় নেই, ও ভগবান! বাহিরের দরজা খুলিতেই এক ঝলক হাড় কাঁপানো হাওয়া তাহাকে অভিষিক্ত করিয়া দিল। তিনি দেখিলেন সেই কুকুরটা অদূরে দাঁড়াইয়া ঘন ঘন লেজ নাড়িতেছে। তাহার যেমন রাগ হইল, তেমনি একটু দয়াও হইল। আহা, এই শীতে একটা প্রাণী তাহার কাছে আশ্রয় চায়। কিন্তু তিনি তিরিক্ষিভাবে বলিলেন, আই, কি চাস? কুকুরটা বোধ হয় তাহার কণ্ঠস্বরে করুণার আভাস পাইয়াছিল। সে বাক্য ব্যয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল। বৈদ্যনাথবাবু তড়িতেই দ্বার বন্ধ করিয়া ঠান্ডা হাওয়ার পথ রোধ করিলেন। কুকুরটা দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইয়া আর চোখে তাহার পানে চাহিতে লাগিল। তাহার লেজটি সম্পূর্ণ স্বাধীনভাবে নড়িয়া চলিল। বৈদ্যনাথবাবু ভালো করিয়া তাহাকে দেখিলেন। মাদি কুকুর, সরু সুচালো মুখ, কান দুটো তীক্ষ্ণভাবে উঁচু হইয়া আছে, গায়ের হলদে লোম স্থানে স্থানে উঠিয়া গিয়াছে। একেবারে খাঁটি লেড়ি কুত্তা। ইহারা রাস্তায় জন্মগ্রহণ করে, রাস্তায় জীবনযাপন করে এবং অন্তিম পর্যায়ে রাস্তাতেই প্রাণ বিসর্জন করে। ইহাদের কোনো গৃহ নাই। বৈদ্যনাথবাবু সম্পূর্ণ বিরাগপূর্ণ স্বরে বলিলেন, ঠিক আছে, আজ থাকো, কাল সকালেই কিন্তু বিদায় করে দেব। শয়ন করিতে গিয়া তিনি থামিয়া গেলেন। কুকুরটা হয়তো সারা দিনে ওই একটা বিস্কুট ছাড়া আর কিছুই খায় নাই। আশ্রয় যখন দিয়াছেন, তখন তাহার পেটের জ্বালা নিবারণ করিলে দোষ কি? তিনি রান্নাঘরে গিয়া এক টুকরো পাউরুটি আনিয়া কুকুরটার সামনে ফেলিয়া দিলেন। সে পাউরুটির উপর লাফাইয়া পড়িয়া খাইতে লাগিল। তাহার লেজটা উন্মত্তভাবে নৃত্য শুরু করিয়া দিল। বৈদ্যনাথবাবু লেপ মুড়ি দিয়া শয়ন করিলেন। তাহার খাটের পাশে একটা হরিণের চামড়ার পাপোশ ছিল। আলো নিভাইবার পূর্বে তিনি লক্ষ্য করিলেন, কুকুরটা আহার সম্পন্ন করিয়া দ্বিধা জড়িত পদে আসিয়া হরিণের চামড়ার উপর কুণ্ডলি পাকাইয়া শয়ন করিল। কুকুরটাকে কিন্তু তাড়ানো গেল না। বৈদ্যনাথ বাবুর মনে বোধ হয় তেমনি লৌহ কঠিন দৃঢ়তা ছিল। কিন্তু দেখা গেল জগবন্ধুর কুকুরের প্রতি বিশেষ আসক্তি আছে। সে বলিল, বাবু, বাড়িতে একটা কুকুর থাকা খুব ভালো বাবু। বাড়ি পাহারা দিতে পারবে? আজকাল চোরের যা দৌরাত্মি হয়েছে। বৈদ্যনাথ বাবু দোনা মনা হইয়া সম্মতি দিলেন। আচ্ছা, বেশ, থাক তাহলে। কিন্তু আমি কুকুরের তরিবাদ করতে পারবো না, এই বলে রাখলুম। যা কিছু করবার তুই নিজে করবি। জগবন্ধু বলিল, আগে তরিবাদে কি আছে বাবু? ওই ইটো কাটা বাড়িতে যা আছে খাবে। বাবু, 4টে পয়সা দিন না, একটা কার্বলিক সাবান কিনে আনি। সেদিন দুপুর বেলা কুকুর কার্বলিক সাবান মাখিয়া গরম জলে স্নান করিল।
বিকালে জগবন্ধু কুকুরের গলায় দড়ি বাঁধিয়া আনিয়া বৈদ্যনাথ বাবুকে দেখাইল। তিনি দেখিলেন সাবান দিয়া স্নান করিয়া কুকুরের শ্রী ফিরিয়াছে, গায়ের হলদে লোমে সোনালি ঝিলিক খেলিতেছে। তিনি প্রশ্ন করিলেন, এই, ওকে এরকম দড়ি দিয়ে বেঁধেছিস কেন রে? জগবন্ধু বলিল, দিনের বেলায় বেঁধে রাখলে রাত্রিরে কুকুরের রোগ বাড়ে বাবু। বৈদ্যনাথ বাবু ভাবিলেন, লেড়ি কুত্তার আবার রোগ। সেদিন সন্ধ্যাবেলায় বেড়াইতে বাহির হইয়া তিনি পার্কে গেলেন না, বাজারের দিকে গেলেন। রাস্তায় ঘুরিতে ঘুরিতে তাহার চোখে পড়িল একটা দোকানের সামনে লম্বা লম্বা শিকল ঝুলিতেছে। একটু ইতস্তত করিয়া একটা শিকল কিনিয়া ফেলিলেন। দোকানিকে জিজ্ঞাসা করিলেন, কুকুরের বকলেশ আছে নাকি? আগে বাবু, আছে। দোকানি চামড়ার চকচকে বকলেশ বাহির করিয়া দিল। বৈদ্যনাথ বাবু বকলেশ কিনিলেন। এমন সময় তাহার পিছন হইতে ভারী গলায় একজন বলিল, এই যে বৈদ্যনাথ বাবু, কার জন্য বকলেশ কিনছেন? বৈদ্যনাথ বাবু ফিরিয়া দেখিলেন শঙ্করাচার্য। এই শহরে আসিয়া বৈদ্যনাথ বাবুর কেবল এই ব্যক্তিটির সহিত সামান্য হৃদ্যতা জন্মিয়াছিল। তাহার নাম শঙ্করনাথ আচার্য। শহরের ফাজিল ছোকরারা তাহাকে শঙ্করাচার্য বলিত। বিপুল চেহারা, মাথায় প্রকাণ্ড টাক। শঙ্করবাবু সকল বিদ্যায় পারঙ্গম ছিলেন। পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নাই যাহার উত্তর তিনি জানিতেন না, এবং তাহার মন্তব্য যতই বিস্ময়কর হোক না কেন তাহা খণ্ডন করিবার সাহস কাহারও ছিল না। বৈদ্যনাথবাবু থতমত হইয়া বলিলেন, এই এই একটা কুকুর পুষেছি তো, তাই ওর জন্যেই আর কি। শঙ্করবাবু প্রশ্ন করিলেন, তা কি কুকুর পুষেছেন? অ্যালসেশিয়ান, ড্যামনেশিয়ান, স্প্যানিয়েল কি? বৈদ্যনাথ বাবু বলিলেন, না না, ওসব নয়, এমনি রাস্তার কুকুর। শঙ্করবাবু গম্ভীর ভৎসনার কণ্ঠে বলিলেন, রাস্তার কুকুর? রাস্তার কুকুর বলে কোনো কুকুর নেই। সব কুকুরই কুকুর, সব কুকুরেরই কুকুরত্ব আছে। চলুন গিয়ে দেখি। দুজনে ফিরিয়া আসিলেন। চা পান করিতে করিতে শঙ্করবাবু কুকুর পরিদর্শন করলেন। কুকুরের নখ দেখিলেন, কান ধরিয়া টানিলেন, লেজ মাপিলেন। তারপর বলিলেন, জাতের ঠিক নেই বটে, তবে ভালো কুকুর, অন্তর তেজা কুকুর, বুঝলেন? বৈদ্যনাথ বাবু বলিলেন, অন্তর তেজা? শঙ্করবাবু বলিলেন, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে তেজ আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। এর বাপ ছিল গোল্ডেন ককার আর দাদা মশাই ছিল অ্যালসেশিয়ান, আপনি বুঝতে পারেন। বৈদ্যনাথ বাবু বলিলেন, ওর একটা নাম দরকার। কি নাম রাখি বলুন তো? শঙ্করবাবু কুকুরের সোনালি লোম দেখিয়া কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিলেন। তারপর বলিলেন, আপনি ওর নাম রাখুন হেমনলিনী। হেমনলিনী বৈদ্যনাথ বাবুর গৃহে শশী কলার মতো বাড়িতে লাগিল। শীত গিয়া বসন্ত আসিল, বসন্তের পর গ্রীষ্ম। হেমনলিনী সাবালিকা হইয়া উঠিল। জগবন্ধু তাহার পরিচর্যা করে, স্নান করায়, খাইতে দেয়। কিন্তু হেমনলিনীর সমস্ত ভালোবাসা পড়িয়াছে বৈদ্যনাথ বাবুর উপর। সে দিনের বেলায় সামনের বারান্দায় বাঁধা থাকে, সন্ধ্যার সময় তাহাকে খুলিয়া দেওয়া হয়, কিন্তু সে ফটকের বাহিরে পদার্পণ পর্যন্ত করে না। বৈদ্যনাথ বাবু খবরের কাগজ পড়িতে বসিলে সে অপলক নেত্রে তাহার পানে চাহিয়া থাকে। তিনি বাহিরে বেড়াইতে যাইবার উপক্রম করিলে সে লেজ নাড়িতে নাড়িতে তাহার আশেপাশে ঘুরিয়া বেড়ায়, কিন্তু বৈদ্যনাথ বাবু তাহাকে সঙ্গে লইয়া যান না। রাস্তার কুকুরগুলো ভারী বজ্জাত, হেমনলিনীকে কামড়াইয়া দিতে পারে। রাত্রে বৈদ্যনাথ বাবুর খাটের নিচে পাপোশের উপর হেমনলিনী শয়ন করে। সে অন্য কোথাও শুইবে না।
তিনি যতক্ষণ রহস্য কাহিনী পড়েন ততক্ষণ সে মিটমিট চাহিয়া থাকে। তিনি আলো নিভাইয়া শয়ন করিলে সেও তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া নিদ্রা যায়। হেমনলিনী তেজস্বী কিনা এই বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। সামনের রাস্তা দিয়া প্যান্টুলুন পরা মানুষ যাইলে সে একটু বকাবকি করে বটে, এই পর্যন্ত। বাড়িতে কোনো অপরিচিত লোক প্রবেশ করে ইহাও সে পছন্দ করে না, নচেত তাহার মেজাজ ভারী ঠান্ডা। বৈদ্যনাথ বাবু আনন্দেই আছেন। হেমনলিনীর প্রতি তাহার স্নেহ জন্মিয়াছে। কি একটা অভাব তাহার জীবনে ছিল, তাহা যেন পূর্ণ হইয়া গিয়াছে। কিন্তু অলক্ষিতে ঈশান কোণে যে মেঘ সঞ্চিত হইয়াছে তাহার খবর তিনি জানিতেন না। হঠাৎ কালবৈশাখী ঝড় আসিয়া পড়িল। সন্ধ্যাকালে বৈদ্যনাথ বাবু যথারীতি ভ্রমণে বাহির হইয়াছিলেন। পার্কের দিকে অর্ধেক পথ যাইবার পর তিনি পকেটে হাত দিয়া দেখিলেন বিস্কুট আনিতে ভুলিয়া গিয়াছেন। তিনি ফিরিয়া চলিলেন। চারিদিকে তখন ঘোর ঘোর হইয়া আসিয়াছে। তিনি নিজের বাড়ির 50 গজের মধ্যে আসিয়াছেন। এমন সময় দেখিতে পাইলেন একটা ছ্যাকড়া গাড়ি বিপরীত দিক হইতে আসিয়া তাহারই বাড়ির সামনে থামিল। গাড়ির মাথায় কয়েকটা বাক্স প্যাঁটরা রহিয়াছে। বৈদ্যনাথ বাবুর বুকের মধ্যে ছ্যাঁত করিয়া উঠিল। তিনি রাস্তার পাশে একটা গুলমোহর গাছের তলায় দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। গাড়ি হইতে একটি মহিলা অবতরণ করিলেন। গাছতলায় বৈদ্যনাথ বাবুর নিঃশ্বাস বন্ধ হইয়া আসিল। কি সর্বনাশ! এ যে গিন্নি! গুপ্ত গৃহের সন্ধান পেয়ে গেল। নিশ্চয়ই ব্যাংক বিশ্বাসঘাতকতা করেছে। বাক্স প্যাটরা লইয়া গৃহিণী কায়েমি ভাবে বসবাস করিবার জন্য আসিয়াছে। কিন্তু এখন উপায়? গলদঘর্ম বৈদ্যনাথ বাবু দেখিতে লাগিলেন। গাড়ি দাঁড়াইয়া রহিল। গৃহিণী গজেন্দ্র গমনে ফটক খুলিয়া ভিতরে প্রবেশ করিলেন। তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু কথাগুলা বোঝা গেল না। বোধ করি ভৃত্য জগবন্ধুকে তিরস্কার করিতেছেন। 1 মিনিট কাটিয়া গেল। তারপর হেমনলিনীর কণ্ঠস্বর শোনা গেল। হেমনলিনীর এমন ভয়ঙ্কর ডাক বৈদ্যনাথ বাবু পূর্বে কখনো শোনেন নাই। তাহার সর্বাঙ্গ কণ্টকিত হইয়া উঠিল। এইবার হেমনলিনীর কণ্ঠস্বরের সহিত গৃহিণীর কণ্ঠস্বর মিশিল। তারপর গৃহিণী তীর বেগে ফটক দিয়া বাহির হইয়া আসিলেন। পশ্চাতে কালরূপিণী হেমনলিনী। গৃহিণী গাড়ির মধ্যে ঢুকিয়া পড়িলেন। হেমনলিনী শেষবার তাহার গোড়ালিতে কামড়াইয়া দিল। গাড়ি ছুটিয়া বাহির হইয়া গেল। শঙ্করাচার্য ঠিকই বলিয়াছিলেন, হেমনলিনী অন্তর্তেজা কুকুর বটে। তাছাড়া সে বৈদ্যনাথ বাবুকে ভালোবাসে। যতদিন হেমনলিনী আছে ততদিন বৈদ্যনাথ বাবুর ভয় নাই। ঘটনাক্রমে সেই দিন উপরোক্ত ব্যাপারের ঘণ্টাখানেক পরে শঙ্করবাবু আসিয়া উপস্থিত হইলেন। আসিয়া দেখিলেন বৈদ্যনাথ বাবু হেমনলিনীকে কোলে লইয়া বসিয়া আছেন। তিনি বলিলেন, কাণ্ডখানা কি! কুকুর কোলে যে বসে আছেন। বৈদ্যনাথ বাবু গদ গদ কণ্ঠে হাসিয়া বলিলেন, শঙ্করবাবু, আমি হেমনলিনীর বিয়ে দেব। আপনাকে কিন্তু একটা সৎ পাত্র জোগাড় করে দিতে হবে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হলো।
গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করলে আমি অত্যন্ত খুশি হব এবং নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাবো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।